KTV Originals। কলকাতা টিভি ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আর এই মুহূর্তে কলকাতার স্টেডিয়ামে বসে গুয়াহাটির পাহাড় প্রমাণ সেই রানের টপকাতে যে ভারতকে হবে বা টপকাতে না পড়লে আবারও যে একটা লজ্জার হারের মুখে ভারত চলে এসেছে, সেটা বোধহয় আজকের দিনের পর স্পষ্ট। কালকেই অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছিল। তবে এই চেষ্টাটা ভারত করবে, এই হারের মুখ থেকে বাঁচার চেষ্টা করবে যাতে ক্লিন সুইপ না হয়। তবে আজকে দিনের শেষে পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত আমরা যেমনটা জানতে পারছি 265 উইকেট দক্ষিণ আফ্রিকা। তবে একটা বিষয় যেখানে খটকাটা লাগছে, যেখানে 265 অর্থাৎ 260-এ এসে দক্ষিণ আফ্রিকা ডিক্লেয়ার করলো। আর এই জায়গা থেকে একটা প্রশ্ন উঠছে, এই দক্ষিণ আফ্রিকার টিম এই ডিক্লেয়ার করতে এত লেট কেন করলো, এত পরে কেন করলো, কি স্ট্র্যাটেজি তারা নিয়েছে, এই বিষয়টা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন গুয়াহাটি থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতির কাছে আসবো। তবে জয়জ্যোতি, একটা বিষয়, আজকে গোটা টিম ইন্ডিয়া অর্থাৎ এই কটা দিন ধরে যে পারফরমেন্স, সেই পারফরমেন্সে একটা বিষয় স্পষ্ট, ভারতের ব্যাটিং বোলিং সব কিছু যেন নির্বিষ লাগছে, সবটা যেন ওই পাহাড়ের মতোই লাগছে, একেবারে অন্ধকার এবং ধোঁয়াশা লাগছে। ব্যাটিং ব্যর্থতা, ব্যাটিং বিপর্যয় নিয়ে তো কথা বলেছি, তবে দক্ষিণ আফ্রিকার টিমের এই রান ডিক্লেয়ার এত পরে কেন, এটাই সব থেকে প্রথমে তোমার কাছে জানতে চাই। দেখো, দক্ষিণ আফ্রিকার ডিক্লারেশন নিয়ে একটা প্রশ্ন উঠেছে অবশ্যই, যে এতটা সময় তারা কেন নিলেন। কারণ যেখানে এত রান হয়ে গিয়েছে, অনেক আগেই তো তারা ডিক্লেয়ার করতে পারতেন। দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্টের এই কিরকম সিদ্ধান্ত। তবে যেটা পরে দক্ষিণ আফ্রিকার কোচ ম্যাচ শেষে জানাচ্ছেন যে তারা চাইছিলেন যে উইকেট আরেকটু খারাপ হোক, এবং যে এই যা স্ট্রাকচারাল জায়গায় রয়েছে এই বর্ষাপাড়া স্টেডিয়াম, অনেক শ্যাডো কিন্তু চলে আসে 3টের পর থেকে, এবং সেখানে খেলা বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়ে, ফ্লাড লাইট অন হয়ে যায়। তাই ব্যাটারদের যথেষ্ট রকম কিন্তু চাপের মুখে পড়তে হয় বা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আরও একটা কারণ, সেটা হচ্ছে আগামীকাল 1 ঘন্টা, মানে প্রথম 1 ঘন্টাও কিন্তু বলটা নতুনই থাকবে। তাই এতটা দেরি করে তারা ডিক্লেয়ার করেছেন, এবং ওই একটাই লক্ষ্য, যে ভারতকে টাফ কন্ডিশনে খেলতে দেওয়া, যখন উইকেট আরও মানে বোলারদের জন্য উপযোগী হয়ে উঠবে। একদম শেষ বেলায় তুমি যদি দেখো যে উইকেটে কিন্তু প্রথম মানে একদম শেষ দিকে কিন্তু উইকেট টার্ন করছিল, এবং হারবারের বল খেলতে পারছিলেন, এবং যে বলে ক্লিন বোল্ড হলেন না কেএল রাহুল, বুঝতেই পারবে যে উইকেটটা কিরকম চরিত্র নিচ্ছে চতুর্থ দিনের শেষে। তাই বল ঘুরছে, শ্যাডো পড়ছে, ফ্লাড লাইট অন হচ্ছে, এরকম একটা সিচুয়েশনে দক্ষিণ আফ্রিকা দিতে চেয়েছিল ভারতকে, এবং সেটাই দিয়েছে, এবং 2টি উইকেটের পতন হয়ে গিয়েছে। তাই একদম মানে যেটা করছে দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্ট বা থিঙ্ক ট্যাঙ্ক, সেটাই কিন্তু খেটে যাচ্ছে। আর আগামীকাল 1 ঘন্টাও যাতে বলটা খুব একটা পুরনো না থাকে, নতুন অবস্থাতেই থাকে, সেটাও একটা কারণ ছিল, এবং সেটার জন্য কিন্তু এত দেরিতে দক্ষিণ আফ্রিকা ডিক্লেয়ার ঘোষণা করেছে। এবং ভারত কি পারবে, এটাও একটা সুযোগ, যে 3টে সেশন কাটাতে হবে। এই চ্যালেঞ্জের পর ভারত কি পাল্টা চ্যালেঞ্জ দিতে পারবে, এটা কিন্তু এখন দেখার। ভাস্বতী, একদমই। এবং দক্ষিণ আফ্রিকার প্লেয়াররা, দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা, তারা যে এই ভারতীয় টিমকে সেভাবে নিচ্ছেন না, সেটা বোধহয় স্পষ্ট। কারণ আমরা দেখলাম যে প্রথম ইনিংসের ক্ষেত্রেও ভারতীয় টিমের ক্রিজে পড়ে থাকার যে মানসিকতা, সেই মানসিকতা বোধহয় আজকেও নেই। কারণ আজকেও আমরা দেখলাম ভারত যখন দিনের শেষে ব্যাটিং করতে নামলো, 2 ওপেনিং ব্যাটার তারা পরপর রীতিমতো ছিটকে গেলেন, আউট হয়ে গেলেন। এবং এই যে টেস্ট ক্রিকেটে পড়ে থাকার মানসিকতা, এই টেম্পারমেন্ট অভাবটা বোধহয় বারবার ভারতীয় টিম তারা প্রমাণ করছে যে টি20-র ধারণায় খেললে কিন্তু টেস্ট ক্রিকেটে হবে না। পাশাপাশি দলের ব্যাটিং ব্যর্থতা, বোলিং ব্যর্থতা, এই বিষয়গুলো আরও স্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছে টিম ইন্ডিয়ার প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে, এই যে টেস্ট স্কোয়াডের প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে। গতকালই জয়জ্যোতি তুমি বলছিলে যে এই টিমটার মধ্যে অজিঙ্ক্য রাহানে নেই, করুণ নায়াররা নেই, জানিয়ে ইতিমধ্যেই কিংবদন্তি ক্রিকেটাররা প্রশ্ন তুলছেন যে টিম কম্বিনেশনে গৌতম গম্ভীর ভারত নেমেছে, সে জায়গা থেকে এই ব্যর্থতার দায় তো গৌতম গম্ভীরকে নিতে হবে। এবং ইতিমধ্যে তা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু নানান ক্রিকেট প্রেমীরা তারা গৌতম গম্ভীরের বিরুদ্ধে বিভিন্ন কথা বলছেন। আমি জয়জ্যোতি তোমার কাছে আসবো, আজকে ভারতীয় শিবির তারা কি বলছেন এই আজকের পারফরমেন্সের পর?
দেখো ভাস্বতী, ভারতীয় শিবিরের খবর বলতে গেলে এটাই বলবো যে রবীন্দ্র জাদেজা তিনি এসেছিলেন আজকে ম্যাচ শেষে প্রেস কনফারেন্স করতে। তিনি যে কথাটা বললেন যে এখানে যদি ভারত ম্যাচ বাঁচিয়ে দেয়, কোনোভাবে যদি ম্যাচ ড্র করে, ভারত যদি আগামীকাল 3টি সেশন খেলে দেয়, সেটাও কিন্তু ভারতের ক্ষেত্রে নৈতিক জয়ই হবে। মানে ভাবতে অবাক লাগছে, ভারতের মাটিতে খেলা হচ্ছে, এটা কোনো কিংসমিড ডারবান বা কোনো কেপটাউন বা জোহানেসবার্গে খেলা হচ্ছে না, ভারতের মাটিতে গুয়াহাটি বর্ষাপাড়া স্টেডিয়ামে খেলা হচ্ছে। সেখানে ম্যাচ শেষে রবীন্দ্র জাদেজা এসে বলছেন যে ভারত যদি ড্র করে সেটাও আমাদের কাছে কিন্তু জয়ের সমান হবে। তাই এটা বোঝা যায় যে যে দল 2012 থেকে 2024 টেস্ট সিরিজ হারেনি, কোনো টেস্ট সিরিজ হারেনি, সেই দলের একজন সিনিয়র ক্রিকেটার যখন বলছেন, তাহলে এটা কিন্তু স্পষ্ট হয়ে যায় যে এই মুহূর্তে কি অবস্থায় দাঁড়িয়ে ভারতীয় দল। অত্যন্ত টাফ কন্ডিশন এবং বল ঘুরছে, এতটাও কিন্তু ইজি হবে না পঞ্চম দিনে ভারতীয় ব্যাটারদের সার্ভাইভ করা, অ্যাটলিস্ট যা পারফরমেন্স তারা দিচ্ছেন এই সিরিজে। তাই মানে আমি পাস্ট ইতিহাসটাকে সরিয়ে যদি এই সিরিজের কথা বলি, যা তারা পারফরমেন্স দিয়েছেন, এতটা কিন্তু সহজ হবে না ভারতীয় ব্যাটারদের জন্য। তাই রবীন্দ্র জাদেজা যেটা বলছেন সেটা বোধহয় সঠিক বলছেন, যে এটা যদি কোনোভাবে ভারত বাঁচিয়ে দেয়, ভারতীয় ব্যাটাররা 3টে সেশন খেলে দেয়, তাহলেও কিন্তু সেটা উইন উইন হবে ভারতের জন্য। তাই মানে এটাই কঠিন বাস্তব যে এই মুহূর্তে একদম চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে ভারতীয় দল, এবং কালকে ম্যাচ বাঁচানোই প্রাথমিক লক্ষ্য হবে। ভাস্বতী, অর্থাৎ আজকের টিম ইন্ডিয়ার যে ব্যাটিং বোলিংয়ে একটা ব্যর্থতা রয়েছে, সেই বিষয়ে আজকে চতুর্থ দিনের শেষে আরও একবার স্পষ্ট হলো। আরও আসবো আলোচনায়, অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট দেবো, তবে একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর। ফিরলাম বিরতির পর, আর এবার দক্ষিণ আফ্রিকার ব্যাটিং পারফরমেন্স নিয়ে আপনাদের জানাবো। এবং জয়জ্যোতি তো রয়েছে, দক্ষিণ আফ্রিকার দুই ওপেনিং ব্যাটসম্যান তারা আজকে ভালো রান, অর্থাৎ শুরুটা তারা ভালো করেছিলেন, তবে আমরা দেখলাম যে রবীন্দ্র জাদেজা তাদের উইকেটটা নিয়ে নিলেন এবং টেম্বা বাবুমা অর্থাৎ অধিনায়ক কিন্তু আজকে সেভাবে রান করতে পারেননি। আজকের দিনটা সেভাবে তিনি ছাপ ফেলতে পারেননি, 3 রান করে তিনি আউট হয়েছেন। তবে জার্জি এবং টেলেন্ডার ব্যাটাররা কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে গেছেন টিমকে আজকে দক্ষিণ আফ্রিকার। আজকে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিশ্লেষণ ঠিক কী থাকছে আমি জয়জ্যোতির থেকে জানবো। জয়জ্যোতি, আজকে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা শুরুটা ভালো করেছিলেন এবং দিনের শেষে টেলেন্ডাররা তারাও কিন্তু এই দক্ষিণ আফ্রিকার টিমটাকে এগিয়ে নিয়ে গেছেন। ব্যাটিং পর্যবেক্ষণ কি রয়েছে? দেখো ভাস্বতী, দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বলতে গেলে বলতে হয় যে তারা ভালো ব্যাটিং করেছেন, এবং প্রথম ইনিংসও আমরা দেখেছি কি ধরনের ব্যাটিং তারা করেছেন। টপ অর্ডার ব্যাটাররা একটা শুরু করছিলেন, তবে সেটা ক্যাপিটালাইজ করতে পারছিলেন না। তারপরে মুথুসামি সেঞ্চুরি করলেন, একই সঙ্গে মার্কো জেনসন এরকম একটা বিধ্বংসী ইনিংস খেললেন। আজকেও তুমি যদি দেখো, ট্রিস্টন স্টাব যিনি প্রথম ইনিংসে 49 রান করেছেন, আজকেও কিন্তু মানে এই দ্বিতীয় ইনিংসেও দুর্ধর্ষ একটা ব্যাটিং উপহার দিলেন, 90-এর উপর রান করলেন। তাই এটাই বলার যে দক্ষিণ আফ্রিকার তরফ থেকে কিন্তু সবকিছুই ক্লিক করছে। জর্জি ভালো ব্যাটিং করেছেন, তাই ভারতীয় বোলারদের পারফরমেন্স খুব খারাপ বলবো না, বল তারাও ঘোরাচ্ছিলেন, এবং রবীন্দ্র জাদেজা 4টি উইকেট নিয়েছেন। আসল বিষয়টা হচ্ছে যে মেন্টাল সিচুয়েশন, টসটাও একটা ফ্যাক্টর। এমন একটা জায়গায় ম্যাচটা চলে গিয়েছে, ভারতীয় বোলাররা যাই করুক না কেন, তারা এতটাই ফ্রি ফ্লোতে ব্যাটিং করছিলেন যেন মনে হচ্ছে যেন একদম স্বর্গভূমিতে ব্যাটিং করছেন, ব্যাটিং প্যারাডাইজে ব্যাটিং করছেন। তাই ওটাই বলার যে মেন্টাল সিচুয়েশন এবং টস প্রথম দুদিন ব্যাটিংয়ের জন্য সহায়ক থাকবে উইকেট, আমি আমার প্রতিবেদনে বলেছিলাম বারবার, এবং সেটাই হয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যা অবস্থা, তাতে দক্ষিণ আফ্রিকা একদম চালকের আসনে, এবং সব সেশনই যেন দক্ষিণ আফ্রিকা ডমিনেট করছে। দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা আজকেও কিন্তু সেই তাদের ছন্দেই খেলেছেন, এবং এতটাই স্মুথলি খেলছিলেন যে দক্ষিণ আফ্রিকা ডিক্লারেশনেও দেরি করে, এবং ডিক্লারেশনের কারণ তো আমি অলরেডি বললাম যে কারণটা আবার শেষের দিকে যখন ফ্লাড লাইট অন হবে, যখন শেডস পড়বে, যখন বল আরও টার্ন করবে, ওই চ্যালেঞ্জিং কন্ডিশনে ভারতীয় ব্যাটারদের ফেলতে চেয়েছিল। এবং একই সঙ্গে আগামীকাল প্রথম ঘন্টায় যেন বলটা খুব একটা পুরনো না হয়, এটাও একটা কারণ। তাই সব মিলিয়ে বলতে গেলে যে এই মুহূর্তে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা, ব্যাকফুটে ভারত। শুধু ভারত বলবো না, ভারতের কোচ গৌতম গম্ভীর।
একদমই জয়জ্যোতি, এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের যে পেশেন্স রয়েছে, তারা যেভাবে ক্রিজে পড়ে রয়েছেন, যেভাবে উইকেট আঁকড়ে তারা গত ইনিংসেও ছিলেন, সেই জায়গা থেকে অবশ্য ভারতীয় ব্যাটারদেরও কিন্তু শিখতে হয়। ভারতীয় ব্যাটিং নিয়ে আমরা কথা বলছিলাম, ভারতীয় ব্যাটিং নিয়ে আজকের পর্যবেক্ষণ থাকবে জয়জ্যোতির থেকে। জয়জ্যোতি, ভারতীয় ব্যাটারদের আজকের পারফরমেন্স নিয়ে তুমি কি বলবে? দেখো ভাস্বতী, ভারতীয় ব্যাটারদের কথা যদি বলি, তাদের কিন্তু খুব একটা স্বচ্ছন্দ মনে হয়নি। আজকে একদম শেষ বেলায় যখন ভারত ব্যাটিং করতে নামে, দুটি উইকেটের পতন হয়। যশস্বী জয়সওয়াল একটা কাট খেলতে গিয়ে আউট হয়ে যান, এবং তারপর কে এল রাহুলের বলটা তুমি যদি দেখো, মানে যে বলে তিনি বোল্ড হয়েছেন, বল কতটা টার্ন করছে চতুর্থ দিনের শেষে, এটাই কিন্তু তার প্রমাণ। আর একটা জিনিস বলার, যে এখানে একটা জোক ঘুরছিল মানে প্রেস বক্সে, যে কে এল রাহুল আউট হওয়ার পর বলা হচ্ছিল যে এখন কি কোনো নাইট ওয়াচম্যান নামবেন। তখন একজন বললেন যে এখন তো ভারতীয় দলের সবাই নাইট ওয়াচম্যান। আর কুলদীপ যাদব যখন 134 বল খেলেছেন প্রথম ইনিংসে, যেখানে টপ অর্ডার ব্যাটাররা কলাপস করেছে এইভাবে, তাকে নাইট ওয়াচম্যান বলা যায় না। এবং যখন আজকে আসলেন শেষ পর্যন্ত কুলদীপ যাদব ব্যাট হাতে, তাকে কিন্তু সাই সুদর্শনের থেকে অ্যাটলিস্ট বেটার মনে হয়েছে একদম শেষের দিকে। তাই চ্যালেঞ্জ এটাই যে এই ভারতীয় ব্যাটিংটাকে ঠিক করতে হবে আগামীকাল যদি ম্যাচটা বাঁচাতে হয়। সাই সুদর্শনের কাছে শেষ সুযোগ, যদি তাও মানে এই সুযোগ কাজে লাগাতে না পারে, তাহলে যেন তিনি আর রিপেন্ট না করেন। 3 নম্বর পজিশনে তিনি খেলছেন, এটা আইপিএল নয়, এটা টেস্ট ম্যাচ। এখানে প্রত্যেকটা সেশন ওয়াইজ খেলতে হয়, সেই বুঝেই কিন্তু কালকে একটা গুরু দায়িত্ব নিয়ে খেলতে হবে সাই সুদর্শনকে। শুধু সাই সুদর্শন বলবো কেন, এরপর ঋষভ পান্থ নামবেন, তাকে কিন্তু ওই টি-20 ভঙ্গিমায় শট খেলে আউট যদি হয়ে যান, তাহলে তার অধিনায়কত্ব এবং তার রেসপন্সিবিলিটি নিয়েও কিন্তু কোয়েশ্চেন থাকবে। গৌতম গম্ভীর ইডেন গার্ডেন্সের ম্যাচের শেষের দিন বলছিলেন যে মেন্টাল টাফনেস দরকার, সেই মেন্টাল টাফনেস এবং এক্সপিরিয়েন্স নেই। তবে এটা বলতেই হবে যে আগামীকাল ভারতীয় দল, ভারতীয় ব্যাটাররা কি মেন্টাল টাফনেস দেখাতে পারবেন। অবশ্যই ঋষভ পান্থের দিকে নজর থাকবে, ধ্রুব জুটেলের দিকে নজর থাকবে, নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেলের জায়গায় তাকে নেওয়া হয়েছে, বল খুব একটা তিনি করেননি। ব্যাট হাতে কি তিনি বাঁচাতে পারবেন, প্রত্যেকে কিন্তু কন্ট্রিবিউট করতে হবে। এবং ওই যে মেন্টাল টাফনেসের কথা ভারতীয় হেড কোচ ইডেন গার্ডেন্সে বলে এসেছিলেন, সেই মেন্টাল টাফনেস এই বর্ষাপাড়া স্টেডিয়ামে দেখাতে হবে আগামীকাল ভারতীয় ব্যাটারদের। ভারতের সামনে টার্গেট ওই 500-র উপরে সেই রানটা নয়, ভারতের সামনে টার্গেট 3টে সেশন। যদি 3টে সেশন পার করে দিতে পারেন ভারতীয় ব্যাটাররা, এটা কিন্তু জয়েরই সমান, যেটা আজকে ম্যাচ শেষে বলে গেলেন রবীন্দ্র জাদেজা। একদমই, এবং ভারতীয় ব্যাটিং পারফরমেন্স তো তুমি বললে, তবে যে রানটা টপকাতে হবে আগামীকাল ভারতকে, সেই রানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই ক্লিন সুইপ যাতে আটকাতে পারা যায়, সেই বিষয়টা কিন্তু ভারতীয় ব্যাটাররা চেষ্টা করবেন, এমনটাই আমরা আশা রাখবো। একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ইডেনের উইকেট থেকে এই উইকেট যে অনেকটাই বিপরীত ধর্মী, তা বোধহয় প্রথম দিনই আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এই উইকেটটাকে একেবারে ম্যাসিভ কন্ট্রাস্ট উইকেট বলা হয়, যে উইকেটে প্রথম দিকে ব্যাটাররা সহায়ক পাবে এবং পরের দিকে স্পিনাররা তারা সহায়তা পাবে এই উইকেট থেকে। তবে উইকেট নিয়ে যাই থাকুক না কেন, ব্যাটারদের কিন্তু টেস্টে সেই ধৈর্যের খেলায় কিন্তু তাদেরকে পারফরমেন্সটা দিতে হবে, যেটা প্রত্যেক দিনই আপনাদের বলি। তবে এই উইকেট নিয়ে আজকের পর্যবেক্ষণ কি থাকছে জয়জ্যোতি থেকে জানবো। জয়জ্যোতি, উইকেট নিয়ে তো আমরা দেখেছি একাধিক বক্তব্য হয়েছে, ইডেনের পিচে যে পিচে খেলা হয়েছে, গুয়াহাটিতে সেই পিচে খেলা হয়নি, তবে তারপরেও ব্যাটারদের ব্যর্থতা, এবার কিসে ঢাকবে এই ব্যর্থতা? উইকেট নিয়ে আজকে কি বলছে ভারতীয় শিবির, তোমার চোখে কি পর্যবেক্ষণ উইকেটে? দেখো ভাস্বতী, প্রথম দুদিন ব্যাটিং সহায়ক ছিল, এবং আজকে চতুর্থ দিনের শেষে যা উইকেট, তাতে বলতেই হচ্ছে বল টার্ন করছে, এবং আগামীকাল হয়তো আরও টার্ন করবে। তবে একই সঙ্গে যে রাফ প্যাচেসগুলো রয়েছে, সেখানে বল হিট করে কিন্তু বাড়তি সুবিধা পাচ্ছেন মার্কো জেনসেনও। তাই ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ। উইকেট নিয়ে অনেক বিতর্ক হয়েছে আমরা জানি, তবে এই উইকেট ভালো উইকেট, টেস্টের জন্য ভালো উইকেট, যেটা প্রতিটি দলের ক্রিকেটাররাই বলেছেন। এবং আরও একটা কথা বলার, সেটা হচ্ছে যে উইকেট কীরকম সেটার একটা দৃষ্টান্ত আজকে কে এল রাহুলের আউটটা আপনারা দেখে নেবেন যারা দেখেননি। বল টার্ন করছে কীভাবে, এবং আগামীকাল বল টার্ন করবে। ত্রিফলা স্পিনিং আক্রমণে কিন্তু ভারতকে পর্যদুস্ত করতে চাইবে প্রোটিয়া বাহিনী। মুথুসামি, হারমার রয়েছেন, এবং একই সঙ্গে কেশব মহারাজ রয়েছেন, এরা তো রয়েছেন, আবার তার উপর মার্কো জনসন পেসার রয়েছেন। তাই ভারতকে যথেষ্ট রকমভাবে টেম্পারামেন্ট দেখাতে হবে যদি 3টে সেশন পার করতে হয়, এবং যে টেকনিকগুলো দরকার,
যে মেন্টাল এবিলিটি দরকার সব কটার কনককশন দেখতে চাইবে কালকে ভারতীয় ক্রিকেট অনুরাগীরা এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই উইকেটের দোহাই দেওয়া আর যাবে না। এই একই উইকেটে দক্ষিণ আফ্রিকাও খেলছে, সিচুয়েশন অবশ্যই আলাদা, টস একটা ফ্যাক্টর অবশ্যই। তবে তুমি যদি চ্যাম্পিয়ন টিমের সদস্য হতে চাও বা তোমার টিমকে যদি চ্যাম্পিয়ন করতে চাও তাহলে যে কোনো সিচুয়েশনে তোমাকে পারফর্ম করতে হবে, যেমনটা অস্ট্রেলিয়া করছে এই মুহূর্তে অ্যাশেজে। তাই চ্যাম্পিয়ন টিম ওভাবে হওয়া যায় না। দক্ষিণ আফ্রিকা একটা ড্রিম ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, WTC তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে কেন তারা চ্যাম্পিয়ন টিম। তাই ভারতে এসে দক্ষিণ আফ্রিকা সিরিজ জিতবে এটা তো প্রায় কনফার্ম। তবে ক্লিন সুইপ করবে কি ভারতকে? নিউজিল্যান্ডের মতো তারাও কি ভারতকে একদম চুনকাম করে দেশে ফিরবে? যদি এটা হয় তাহলে কিন্তু এটা লজ্জার নজির ভারতের সামনে, এটা বলা বাহুল্য। একদমই, উইকেট নিয়ে তো তুমি গুরুত্বপূর্ণ আপডেট দিলে। তবে একটা বিষয়, ভারতকে যদি এই ম্যাচ জেতাতে হয় বেশ কিছু সম্ভব রয়েছে। যদি আমরা ইতিহাসে দেখি 2008-এর চেন্নাই টেস্টে কিন্তু 387 চেস করেছিল ভারত। তবে তারপর বোধহয় এই ইতিহাসটা আর হয়নি, অর্থাৎ ঘরের মাঠে কিন্তু এই রানের পাহাড় অর্থাৎ 549 রানের পাহাড় চেস করতে ভারত পারেনি। এই ইতিহাস কিন্তু নেই, স্ট্যাটিস্টিক এমনটাই বলছে। তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্যাটারদের শরীর, মনস্তত্ত্ব সবকিছুই ডিপেন্ড করছে। এই ম্যাচ যদি জেতাতে হয়, ম্যাচে যদি ফিরতে হয়, বা এই ম্যাচ জেতানো কি সম্ভব আদৌ ভারতের পক্ষে? তোমার কি পর্যবেক্ষণ? দেখো ভাস্বতী, ম্যাচ বাঁচানো তখনই সম্ভব যখন ব্যাটাররা তাদের অ্যাপ্লিকেশন দেখাবেন। যদি ব্যাটাররা পিচ আঁকড়ে পড়ে থাকেন এবং টিপিক্যাল টেস্ট ব্যাটিং করেন তাহলে ম্যাচ বাঁচানো এখনো সম্ভব। 3টে সেশন পার করতে হবে। বারবার ওটাই বলছি যে টেস্ট ম্যাচটা সেশন ওয়াইজ খেলা হয়, সেশন ওয়াইজ খেলতে হবে, যেটা রবীন্দ্র জাদেজাও আজকে বলে গেলেন। তাই দেখা যাক ভারতীয় ব্যাটারদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে কিনা। এটা লার্নিং ফেস যদিও ইয়ংস্টারদের জন্য। রবীন্দ্র জাদেজা এটাও বলেন যে এটা লার্নিং ফেস। তবে লার্নিং ফেসেই তো শিখবে এবং শিখে দলকে যদি বাঁচাতে পারে এক্ষেত্রে ভারতীয় ক্রিকেটাররা, তাহলে এটা কিন্তু তাদের কাছেও প্রাপ্তি হবে। আমরা আশা করব অবশ্যই যাতে ভারত এই ম্যাচটা ড্র করে, অ্যাটলিস্ট এখান থেকে একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে যায়। তবে যেটা বলার সেটা হচ্ছে যে আমার সঙ্গে আজ এক BCCI কর্তার কথা হচ্ছিল এবং তিনি যেটা বলছেন যে এটা কিন্তু মানে শুধু ভারত ব্যাকফুটে এটা ভাবার কোনো কারণ নেই। এখানে কিন্তু কোচ গৌতম গম্ভীর ব্যাকফুটে। BCCI যতই পোশাকি উত্তর দেখ যে গৌতম গম্ভীরের উপর আস্থা রয়েছে, তোমাকে বলে রাখি যে নভেম্বরের শেষের দিকে BCCI কর্মকর্তাদের মধ্যে একটা বৈঠক রয়েছে এবং টেস্ট ক্রিকেটে কি অন্য কাউকে আনা যায়, কি অন্য সিনিয়র ক্রিকেটার VVS লাক্সমের মতো কাউকে আনা যায়, সেটা নিয়ে কিন্তু আলোচনা হবে। তাই এই টেস্ট ম্যাচটা যদি কালকে ভারত হেরে যায়, যদি আবারও চুনকাম হয়, মানে এক্ষেত্রে চুনকাম করে দক্ষিণ আফ্রিকা ভারতকে, তাহলে কিন্তু এই আওয়াজটা আরও জোরালো হবে। এবং যতই BCCI কর্মকর্তারা বলুক, সেই কর্মকর্তারা পোশাকি উত্তর দিচ্ছেন ঠিকই। তবে এক BCCI কর্তাই আজকে নাম প্রকাশ অনেক ইচ্ছুক, তিনি বলছেন যে একটা পরিবর্তন কিন্তু হতে পারে এবং হওয়ার সম্ভাবনাটা প্রবল, কারণ ভারতের পারফরমেন্স কিন্তু একেবারেই আহামরি নয়, অ্যাটলিস্ট টেস্ট ক্রিকেটে। ভাস্বতী, একদমই, তুমি যেমনটা বললে যে এই ম্যাচ জেতাতে গেলে বেশ কিছু স্ট্র্যাটেজি রয়েছে এবং সেই বিষয়টা কিন্তু টিম ইন্ডিয়াকে পেরোতে হবে, একটা দুর্গম পাহাড় বলতে গেলে পেরোতে হবে। আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। তবে আগামীকালেও ম্যাচের দিকে আপডেট থাকবে। অত্যন্ত ইম্পর্টেন্ট আগামী দিন নিউজিল্যান্ডের পর কি এই ম্যাচে অর্থাৎ এই টেস্ট সিরিজটাও কি ভারত একেবারে হোয়াইট ওয়াশ করতে চলেছে ঘরের মাঠে? এই দিকেই কিন্তু নজর থাকবে। ম্যাচের সমস্ত আপডেটের জন্য আপনাদেরও নজর থাকুক স্টেডিয়াম বুলেটিনে। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।